ঠিক আছে, আবার নক দিল। ওকে, আমরা শুরু করি। আমরা আসলে মূলত যে এই চ্যাপ্টারে একদম শেষ টপিকসে ছিলাম, একটু কথা বলে নিই। সেটা ছিল হচ্ছে স্টেডি স্টেট এরর। আমরা স্টেডি স্টেট এরর বের করব। স্টেডি স্টেট এরর বের করব একটা সিস্টেমের, যে সিস্টেমটা রিপ্রেজেন্ট করা থাকবে স্টেট স্পেসে, ধরো যে স্টেট স্পেসে রিপ্রেজেন্ট করা থাকবে। এবং এটার দুটো মেথড আমরা বলেছি। একটা হচ্ছে হলো তোমার অ্যানালাইসিস ভায়া ফাইনাল ভ্যালু থিওরাম, অ্যানালাইসিস ফাইনাল ভ্যালু থিওরাম। আর আরেকটা ছিল হচ্ছে, দ্বিতীয় নম্বর ছিল যেটা আমরা আজকে পড়াবো, সেটা হচ্ছে হলো অ্যানালাইসিস ইনপুট সাবস্টিটিউশন, তাই তো? আচ্ছা, এই দুইটা মেথড আমাদের ছিল। আমরা অলরেডি একটা মেথড নিয়ে ডিসকাস করেছি। এখন আমাদের কাজ হচ্ছে হলো দ্বিতীয় মেথড নিয়ে আলোচনা করা। এর মধ্যে আবার একজন শেয়ার দিতে যে আমারটা চলে গেছে। ওকে, স্ক্রিন দেখা যাচ্ছে? ওকে, আচ্ছা, তাহলে গতদিন আমরা শেষ এসেছি আমাদের মূলত আমরা যে স্টেডি স্টেট এরর বের করতেছিলাম সেটা সব মূলত ল্যাপ্লাস ট্রান্সফর্ম করে বের করতেছিলাম। এবং পরবর্তীতে আমরা দেখলাম যে এই ল্যাপ্লাস ট্রান্সফর্ম না ব্যবহার করেও আমরা স্টেট স্পেস রিপ্রেজেন্টেশন মূলত হচ্ছে হলো মডার্ন কন্ট্রোল থিওরি থেকে এসেছে। এটা টাইম ডোমেইনে রিপ্রেজেন্ট করা থাকে। আর যেটা ক্লাসিক্যাল কন্ট্রোল সিস্টেম, আমরা যেটা ল্যাপ্লাস ট্রান্সফর্মে নিয়ে এসে আমরা বের করে থাকি, তো সেটাতে তো আমরা ল্যাপ্লাস করেই থাকি। আর তাহলে এই স্টেট স্পেস মূলত এটা টাইম ডোমেইন ফাংশন। এবং সেক্ষেত্রে আমরা যে ইকুয়েশন গুলো লিখি সেটা ছিল এ এক্স ডট ইকুয়াল টু এক্স প্লাস হচ্ছে বিইউ, আর y ইকুয়াল টু হচ্ছে কি সি অফ এক্স, তাই না? এটা এক নম্বর ইকুয়েশন এবং এটা হচ্ছে হলো দুই নম্বর ইকুয়েশন। এখন এটা আসলে কিসে রিপ্রেজেন্ট করা আছে? টাইম ডোমেইনে রিপ্রেজেন্ট করা আছে। তো এই স্টেট ইকুয়েশন আমরা যেটা টাইম ডোমেইনে থাকলে এর থেকে আমরা কি করে স্টেডি স্টেট এরর বের করতে পারি, সেটা প্রথমে একটা মেথড আমরা দেখিয়েছি ফাইনাল ভ্যালু থিওরাম ইউজ করে। এবং সেক্ষেত্রে আমরা গতদিন ফাইনালি যেটা পেয়েছিলাম যে ই ইনফাইনাইট, এটা ইকুয়ালস টু হচ্ছে লিমিট এস টেক্স টু জিরো এস আর এস, হ্যাঁ ঠিক আছে, এটাই এস আর এস, আর হচ্ছে হলো 1 মাইনাস সি এস আই এ ইনভার্স বি। এটাই ছিল আমাদের গতদিন ফাইনাল ভ্যালু থিওরাম ইউজ করে আমরা কিভাবে স্টেডি স্টেট এরর বের করতে পারি তার ফাইনাল যে সূত্রটা ছিল। এই যে এখানে আরএস, এটা ইনপুট, এটা ইনপুট স্টেপ ইনপুট হতে পারে, র‍্যাম্প ইনপুট হতে পারে, প্যারাবোলা ইনপুট হতে পারে, এই ধরনের ইনপুট আমাদের হতে পারে। তো আমরা আজকে যেটা পড়াবো সেটা হচ্ছে হলো ফাইনাল, সরি, আজকে যেটা পড়াবো সেটা হচ্ছে হলো ইনপুট সাবস্টিটিউশন মেথডের মাধ্যমে কি করে আমরা এই স্টেডি স্টেট এরর বের করতে পারি। তাহলে আমাদের আজকের টপিকসটা হচ্ছে হলো অ্যানালাইসিস ইনপুট সাবস্টিটিউশন। দুই নম্বর যে মেথডটা ছিল। এখন আমি তোমাদেরকে একটু কথা বলি যে এখানে আমরা এই মেথডের সুবিধাটা কি, যে একটু শোনো তোমরা, যে অ্যানাদার মেথড ফর steady state analysis avoids taking the inverse of, অর্থাৎ এই যে আমাদের একটু আগে যে সূত্রটাতে গেছিলাম সেই সূত্রটাতে দেখছিলাম
যে এইখানে এই তোমার এইখানে SI বিয়োগ A অর্থাৎ SI বিয়োগ A এটা একটা ইনভার্স ম্যাট্রিক্স বের করতে হয়। তো এই ইনভার্স ম্যাট্রিক্স বের করা একটু জটিল আমরা জানি, ক্যালকুলেটরে সহজ, কিন্তু এমনি যদি করতে হয় তাহলে একটু মানে ক্যালকুলেশন করা একটু জটিল হয়ে আসে। এই জন্য বলতেছে যে another method for steady state analysis avoids taking the inverse of SI minus A, এই যে SI minus A যে ম্যাট্রিক্সটা এটার ইনভার্স বের করার যে কষ্ট এটাকে অ্যাভয়েড করা যায়। আর আরেকটা ইউজ করা যায় সেটা হচ্ছে মাল্টি ইনপুট মাল্টি আউটপুট সিস্টেম। আরেকটা কি করা যায় যে মাল্টি ইনপুট এবং মাল্টি আউটপুট সিস্টেম। এখন তোমাদের জানা আছে যে এখানে মাল্টি ইনপুটটা হচ্ছে হলো আর এস, তাই না? আর আউটপুটটাকে, সরি আমি আবার ভুল করলাম, এটা হচ্ছে মাল্টি ইনপুট হচ্ছে হলো ইনপুটটা ছিল হচ্ছে হলো ইউ অফ এস। তোমরা কি আসো? জি স্যার। কথা বলে না কেউ। ইনপুটটা ছিল হচ্ছে হলো ইউ অফ এস, আমি একটু ভুল বলে ফেলছি, আর এস হচ্ছে রেফারেন্স ইনপুট। আচ্ছা, ইউ অফ এস টা হচ্ছে ইনপুট আর আউটপুটটা ছিল কে? ওয়াই অফ এস। আচ্ছা, এটা ছিল হচ্ছে আউটপুট আর এটা ছিল হচ্ছে হলো ইনপুট, তাই তো? আচ্ছা, এই ইনপুট মানে হচ্ছে কন্ট্রোল ইনপুট। তুমি প্ল্যান্টকে কিভাবে কন্ট্রোল করতে চাচ্ছ? প্ল্যান্ট কি হতে পারে? আমরা বলেছি একটা অল্টারনেটর হতে পারে, ইভেন তুমি যে বাইসাইকেল চালাও সেই বাইসাইকেল একটা কি হতে পারে? প্ল্যান্ট হতে পারে। এখন আমাকে বলা হচ্ছে যে এই অ্যানালাইসিস ইনপুট সাবস্টিটিউশন মেথডের একটা সুবিধা হচ্ছে মাল্টি ইনপুট মাল্টি আউটপুট সিস্টেমের ক্ষেত্রে এটা সুবিধা ইউজ করার। এখন তুমি যদি বলো যে স্যার মাল্টি ইনপুট বলতে কি বোঝানো হচ্ছে? মাল্টি ইনপুট বলতে আমি তোমাকে বলতেছি যে তোমাকে এক্সাম্পল হিসেবে বলেছিলাম যে ধরো তুমি একটা বাইসাইকেল নিয়ে প্যারিস রোডে চালিয়ে যাচ্ছ, ঠিক আছে? তো এখানে তুমি যখন প্যাডেলে ফোর্স দিচ্ছ পা দিয়ে, তো এটা একটা ইনপুট, ওকে? আচ্ছা, তারপরে তোমার সামনে কেউ এসে দাঁড়ালো, তখন তুমি বা তোমাকে থামতে হবে, যেটাই হোক, যে তুমি এখন এই জায়গাটা থামতে যাচ্ছ অ্যাডমিন বিল্ডিং এর সামনে, তো তুমি কি করবা? প্যাডেল ঘোরানো কমিয়ে দিবা, তার মানে তুমি একটা ইনপুট কমিয়ে দিচ্ছ। আরেকটা হতে পারে যে তুমি কি করতে পারো, তোমার সাইকেলে ব্রেক থাকতে পারে, যে ব্রেকটা তুমি কি করতে পারো? চেপে ধরতে পারো, যে কারণে সাইকেলটা থেমে আসতে পারে। তার মানে নরমালি যদি আমি বলি যে এখানে কয়টা ইনপুট আছে? দুইটা। দুইটা। একটা হচ্ছে যে তুমি প্যাডেলে ফোর্স দিচ্ছ, আর একটা কি? তুমি ওই যে ব্রেক চেপে ধরতেছো, তাই না? জি স্যার। আচ্ছা, তাহলে এটা একটা মাল্টি ইনপুট সিস্টেম হয়ে গেল। মাল্টি ইনপুট সিস্টেম হয়ে গেল। এখন মাল্টি আউটপুট বলতে কি বুঝো? যে এখন সাইকেলের তুমি পজিশন তুমি ডিটারমাইন করতে যাচ্ছ, যে তুমি কাজলা গেট থেকে সাইকেলটা চালিয়ে তুমি অ্যাডমিন বিল্ডিং পর্যন্ত গেছো, তাহলে এই পর্যন্ত তোমার একটা ডিসটেন্স তৈরি হয়েছে, যেটাকে তুমি পজিশন দ্বারা প্রকাশ করলা। তার মানে এই সাইকেলের যে এই যে ডিসটেন্সটা অতিক্রম করলো, এটা একটা আউটপুট, তাই না? জি স্যার। আচ্ছা, এখন সাইকেলটা কেউ আস্তে চালিয়ে যেতে পারে, কেউ জোরে চালিয়ে যেতে পারে, তার মানে ভ্যালোসিটি একটা কি? আউটপুট। আউটপুট। তার মানে আমাদের বলা হচ্ছে যে আমি একটু আগে বা গতদিন যে লেকচারটা আমি পড়িয়েছি তোমাদেরকে, সেটা ছিল হচ্ছে হলো যে ফাইনাল ভ্যালু থিওরাম ইউজ করে, সেক্ষেত্রে ছিল সিঙ্গেল ইনপুট সিঙ্গেল আউটপুট সিস্টেম, যে সিস্টেমকে বলা হয় সিসো। এই সিস্টেমের আরেকটা নাম আছে, সেটা হচ্ছে কি? সিসো। এটা হচ্ছে কি? সিঙ্গেল ইনপুট সিঙ্গেল আউটপুট। আর আরেকটা সিস্টেম যেটাকে আমরা বলি মিমো, এটাকে বলা হচ্ছে মাল্টি ইনপুট মাল্টি আউটপুট সিস্টেম। সো মডার্ন কন্ট্রোল থিওরি আমাদের মূলত মিমো সিস্টেম নিয়ে আলোচনা করে। আর এই ক্লাসিক্যাল কন্ট্রোল সিস্টেম বা আগের যে সিস্টেমগুলো, এটাকে মূলত আমাদের আলোচনা করা হচ্ছে সিসো সিস্টেম নিয়ে, যেটা হচ্ছে সিঙ্গেল ইনপুট সিঙ্গেল আউটপুট, ওকে? তো আমাদের বাস্তবিক অর্থে প্র্যাকটিক্যালি দেখা যায় যে বেশিরভাগ সিস্টেমই হচ্ছে হলো মিমো সিস্টেম, মাল্টি ইনপুট মাল্টি আউটপুট সিস্টেম, ওকে? এবং মাল্টি ইনপুটের সুবিধা হচ্ছে যে তোমার কন্ট্রোলিং ক্যাপাসিটি, মানে কন্ট্রোলিং ওয়েটা অনেকগুলো থাকে, যে তুমি অনেক ভাবে কি করতে পারো? কন্ট্রোল করতে পারো। যেমন ব্রেক ছাড়া সাইকেল, এটা চিন্তাই করা যেতে পারে না, করা যায়? তোমার এই যে অটো বা গাড়ি চলতেছে, এগুলোর যদি ব্রেক না থাকে, তাহলে কেমন একটা অবস্থা, তাই না?
তাই তো? তো এজন্য যে Yes. এখন তুমি আমাদের যে গাড়ি যে তৈরি হচ্ছে, এর টেকনোলজি দিন দিন এত বাড়তেছে যে এখানে কন্ট্রোল ইনপুট আরো বেশি বাড়াচ্ছে। হয়তো তোমার হলো ওই গ্যাস প্যাডেল চাপা, ব্রেক, সাথে আরো আরেক ধরনের ব্রেক রাখতেছে বা আরো অনেক কিছু রাখতেছে, যার মাধ্যমে যত বেশি কি করা যায়, কন্ট্রোল করা যায়। তার মানে যত আমি কন্ট্রোল ইনপুট বাড়াবো, আমার সিস্টেমটাকে আমি তত বেশি কি করতে পারবো, কন্ট্রোল করতে পারবো, তাই না? Yes. ওকে। তো এটাই আমি বলতে চাচ্ছিলাম যে মিমো সিস্টেমটা আসলে কি, যে মিমো সিস্টেম হচ্ছে মাল্টি ইনপুট মাল্টি আউটপুট সিস্টেম। তো আমাদের যে অ্যানালাইসিস বাই ইনপুট সাবস্টিটিউশন মেথড, এই মেথডটা আমাদের মিমো সিস্টেমের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, এবং আরেকটা সিসো সিস্টেমের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। এবং এই ক্ষেত্রে যে সুবিধাটা সেটা হচ্ছে হলো ওই যে আমার যে ইনভার্স ম্যাট্রিক্সটা, এই ম্যাট্রিক্সটা বের করা আমার ফাইনাল ভ্যালু থিওরামে যদি কষ্টসাধ্য হয়ে থাকে, এটা আমরা চাইলে ইনপুট সাবস্টিটিউশন মেথডে আমরা এটা কি করতে পারি, সহজে ক্যালকুলেশন করতে পারি। ওকে, আমরা তাহলে এখন আমাদের কিভাবে এটা ক্যালকুলেশন করতে পারি এটাতে আমরা চলে আসি। ওকে, তো আমরা ধরে নিই যে কোনো একটা সিস্টেম এক্স এক্স ডট আগের মতোই ইকুয়াল টু এক্স প্লাস হচ্ছে কি বি ইউ, আর ওয়াই ইকুয়াল টু হচ্ছে কি সি অফ এক্স। আচ্ছা, এটা 1 নম্বর ইকুয়েশন, আর এটা হচ্ছে হলো আমাদের 2 নম্বর ইকুয়েশন। এখন খেয়াল করো, এই যে ইউ ভদ্রলোকটা, ইনি হচ্ছেন কন্ট্রোল ইনপুট, ইনি আগে একটা ইনপুট ছিলেন, কিন্তু এক্ষেত্রে ইউ কি হতে পারে, মাল্টি ইনপুট হতে পারে। ওকে, আর এই যে ওয়াই, ওয়াইটা আগে একটা সিঙ্গেল আউটপুট হিসেবে চিন্তা করা হয়েছিল, এখন ওয়াইটা এখানে কি হতে পারে, মাল্টি আউটপুট হতে পারে। ওকে, আচ্ছা, তো যাই হোক, এখন আমরা এই সিস্টেমটাকে কি করতে চাচ্ছি, ইনপুট সাবস্টিটিউশন মেথডের মাধ্যমে আমরা স্টেডি স্টেট এররটা বের করতে চাই। তো প্রথমে আমরা ধরে নিলাম যে স্টেপ ইনপুটের ক্ষেত্রে কি হতে পারে, ইনপুটটা কি, এই যে ইনপুট, স্টেপ ইনপুট, এই এই ইনপুট হচ্ছে হলো রেফারেন্স ইনপুট, ভালো করে খেয়াল করতে হবে। ওকে, এই ইনপুটটা কি, এই যে আমি বলতেছি ইনপুট, এই ইনপুটটা হচ্ছে কি Reference. রেফারেন্স ইনপুট, যেটার নাম হচ্ছে হলো কি আরএস, আমরা আরএস দিয়ে প্রকাশ করেছি, তাই না? মনে আছে কি? Yes, sir. আচ্ছা, এটাকে আমরা আরএস দিয়ে প্রকাশ করেছি। এবং এটা যদি ইউনিট স্টেপ ইনপুট যদি আমার যদি ইনপুট হয়, আমরা এইটাকে তখন বলতাম যে কনস্ট্যান্ট পজিশন, তাই না? Yes. আচ্ছা, এখন স্টেট ভেক্টর, এই যে এক্স, এই স্টেট ভেক্টরটাকে আমরা গতদিন আমরা শিখেছি যে স্টেট ভেক্টরটাকে ধরো আমরা বললাম যে স্টেডি স্টেটের সময় যদি যদি ইরর বের করব, আমরা এক্স এক্সেস বললাম বা এক্স বললেও হবে। আমরা ধরে নিয়েছিলাম যে এক্স ওয়ান একটা ইনপুট হতে পারে যেটা পজিশন হতে পারে, এক্স টু আর একটা ইনপুট, সরি ইনপুট বলতেছি স্টেট, যেটা ভ্যালোসিটি হতে পারে। এরকম হতে হতে কত পর্যন্ত, আমার এক্স এন পর্যন্ত একটা সিস্টেমের মাল্টি স্টেট ধরে নিলাম। ওকে, অনেকগুলো এখানে স্টেট আছে, এবং এটাকে আমরা যেহেতু আমরা বলেছি যে ইনপুট রেফারেন্স ইনপুটটা কি, রেফারেন্স রেফারেন্স ইনপুটটা হচ্ছে হলো ইউনিট স্টেপ। তার মানে এর এই যে ভ্যালুগুলো, এই ভ্যালুগুলো সবসময় কি থাকবে, ভ্যালু কি থাকবে, স্টেডি স্টেট কন্ডিশনে কি থাকবে, কনস্ট্যান্ট থাকবে। অর্থাৎ যেহেতু ইউনিট স্টেপ এটা হচ্ছে রেফারেন্স ইনপুট, আমাদের কন্ট্রোল সিস্টেমের কাজ কি, যে আউটপুটটা বা আমাদের স্টেটগুলো আমাদের যে স্টেট, আমার একটা সিস্টেমে যে স্টেটগুলো পাবো, সেই স্টেটগুলো যেন রেফারেন্স ইনপুটের মতো হয়। তাহলে রেফারেন্স ইনপুটটাই হচ্ছে কনস্ট্যান্ট, তার মানে আমার স্টেটগুলো সবগুলোই একসময় কি হবে, রেফারেন্স ইনপুটের মতো হতে নিবে। তার মানে সবগুলো স্টেটটা তখন কি হয়ে যাবে, স্টেট স্টেট কন্ডিশনে কি হয়ে যাবে, কনস্ট্যান্ট হয়ে যাবে, তাই না? আচ্ছা, Yes, sir. তার মানে আমরা এটাকে প্রকাশ করলাম একটা এই এক্স দিয়ে, বড় হাতের একটা এক্স দিয়ে আমরা ইকুয়েশন, এটা নাম দিলাম হচ্ছে 3 নম্বর ইকুয়েশন। ওকে, আচ্ছা, তাহলে যদি এরা কনস্ট্যান্ট হয়, এক্স এস, এটা স্টেডি স্টেট অবস্থায় স্টেট গুলো যদি কনস্ট্যান্ট হয়, তাহলে আমি বলতে পারি এক্স ডট এস এস মানে কি, ডিফারেন্সিয়েশন করা, স্টেট গুলোকে কি করা, ডিফারেন্সিয়েশন করা। এটা মাথায় যায়? Yes, sir. আচ্ছা, তাহলে কনস্ট্যান্টকে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে কি হয়,
জিরো হয়ে যাবে। 0 হয়ে যায়। তো কত ভালো। ভালো বুঝো। তাহলে এটা আমরা ইকুয়েশন দিলাম হচ্ছে 4 দিলাম, না দিলেও হয়। আমরা দিলাম যে এটা হলো 4 নম্বর ইকুয়েশন। যদি তাহলে আমরা কি পেলাম যে আমাদের ইউনিট স্টেপ ইনপুটের ক্ষেত্রে, রেফারেন্স ইনপুটের ক্ষেত্রে, ইউনিট স্টেপ রেফারেন্স ইনপুটের ক্ষেত্রে আমরা এক্সএসএস স্টেট গুলো কনস্ট্যান্ট পেলাম, আর এক্স ডাবল এসএস এটাকে আমরা কি পেলাম, 0 পেয়ে গেলাম, তাই না? আচ্ছা, যদি তাই পাই তো আমরা তাহলে এখন 1 এবং 2 নং ইকুয়েশনে আসি। ইকুয়েশন 1 and 2, এই দুইটা ইকুয়েশন থেকে আমরা লিখতে পারি x x ডট স্টেডি স্টেট অ্যাট স্টেডি স্টেট, আমরা এটাকে লিখে নিতে পারি যে অ্যাট স্টেডি স্টেট। ওকে, তাহলে অ্যাট স্টেডি স্টেট আমরা যে ভ্যালুটা পেয়েছি x ডট এসএস এর মান কত কত পেয়েছি, জিরো। 0। তার মানে আমরা কি লিখতে পারি 0 ইকুয়ালস টু, বলো 0 ইকুয়ালস টু কি হবে, ax এক্স প্লাস বি। স্টেট পেয়েছি কি x, ধরে নিয়েছি কি x, তাই না? প্লাস হচ্ছে কি b, আচ্ছা আচ্ছা b আর হলো, ওকে খেয়াল করো এটা কি পেলাম b এবং আচ্ছা আমি মনে হয় একটু ভুল বলে ফেলেছি। এখানে ইনপুটটাই, এটা ঠিক আছে, এটা স্টেপ ইনপুট যেমন আরএস, এটা স্টেপ ইনপুট, ঠিক আছে। ঠিক একই ভাবে আমি যে কন্ট্রোল ইনপুটটা নিব, যে কন্ট্রোল ইনপুট ইউ নিব, সেটা হচ্ছে হলো আমার ভ্যালু হচ্ছে হলো 1। যদি তাই হয়, ভ্যালু যদি 1 হয়, অর্থাৎ আমার কন্ট্রোল ইনপুট, আমি যে কন্ট্রোল ইনপুট করতে চাচ্ছি তার ইউ, এটার মানটাও হবে হচ্ছে হলো 1। সেক্ষেত্রে আমার বি ইউ, ইউ সমান কত পাওয়া গেল, এটাও কত, এটাও কত ছিল 1, তাই না? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা শুধুমাত্র এখানে কি লিখতে পারি, বি লিখতে পারি। তার মানে এখান থেকে আমরা কি লিখতে পারি বলো, x ইকুয়াল টু হচ্ছে মাইনাস বি বাই এ। মাইনাস এ ইনভার্স বি। ওকে, মাইনাস এ ইনভার্স বি, এই পর্যন্ত হইছে? জি স্যার। আচ্ছা, এখন আমরা চলে আসলাম হচ্ছে হলো, এই পর্যন্ত আসলাম। এখন আমরা লিখবো হচ্ছে হলো 2 নম্বর ইকুয়েশনে কি ছিল, y ইকুয়াল টু কি ছিল, সি এক্স y ছিল। ইকুয়াল টু হচ্ছে cx, স্টেডি স্টেট কন্ডিশনে আমি y কে নাম দিলাম yss, তার মানে yss ইকুয়াল টু হচ্ছে c সি বি। অফ সি এক্স। x, তাই না? আচ্ছা, y ইকুয়াল টু c অফ x। এখন আমরা স্টেডি স্টেট এররের ডেফিনেশন কি জানি, স্টেডি স্টেট এররের ডেফিনেশন কি মনে আউটপুট আছে? আর ইনপুটের আচ্ছা, ডিফারেন্স। স্টেডি স্টেট এরর মানে হচ্ছে হলো, বলো স্টেডি স্টেট এরর মানে কি? স্যার আউটপুট আর ইনপুটের ডিফারেন্স আচ্ছা, তার টাইম। মানে এরর ইকুয়াল টু হচ্ছে ই ইনফাইনাইট ইকুয়ালস টু হচ্ছে হলো ওই যেটা আমরা শিখেছি, যদি আমি ফাইনাল ভ্যালুর একটা সূত্র জানতাম ওটাই লিখি, আর এস মাইনাস হচ্ছে কি সিএস বা ওয়াইএস, যেটাই বলো না কেন, তাই না? আগে জি আমরা স্যার। সিএস নাম দিয়ে বলতাম। তার মানে ইনপুট মাইনাস হচ্ছে কি, ইনপুট মাইনাস কি আউটপুট। আউটপুট। তার মানে আমি এখান থেকে লিখতে পারি যে স্টেডি স্টেট এরর, স্টেডি স্টেট এরর, স্টেডি স্টেট এরর হচ্ছে হলো ই ইনফাইনাইট ইকুয়াল টু হচ্ছে, এবার বলো আরএস হচ্ছে রেফারেন্স ইনপুট, রেফারেন্স ইনপুটটার আমরা বলেছি যে এর ভ্যালুটা হচ্ছে হলো, ভ্যালুটা ওয়ান। কি 1। তার মানে 1 মাইনাস সিএস, এখানে কি দিয়ে প্রকাশ করা হয়েছে, ওয়াইএস দিয়ে, তাই না? জি স্যার। আচ্ছা, তার মানে 1 মাইনাস কি হবে, সি অফ এক্স। তার মানে 1 মাইনাস সি, এক্স এর মানটা কত, এ ইনভার্স বি, তার মানে 1 প্লাস সি এ ইনভার্স বি। বি। ওকে, তার মানে এটাই হচ্ছে আমাদের
ইনপুট সাবস্টিটিউশন মেথডের মাধ্যমে স্টেডি স্টেট এরর বের করার সূত্র হইছে যখন রেফারেন্স ইনপুটটা হচ্ছে হলো ইউনিট স্টেপ ইনপুট। এই পর্যন্ত দেখো বোঝা গেছে কিনা? জি স্যার। বোঝা গেছে স্যার। কথা শোনা যায় না। কেউ কোনো কথা বলে না। বোঝা যায় স্যার। বোঝা যায়? জি স্যার। আচ্ছা, তার মানে এখানে আমরা দুইটা জিনিস মানে চিন্তা করে নিয়েছি। একটা হচ্ছে হলো আমার রেফারেন্স ইনপুটটা হচ্ছে হলো ইউনিট স্টেপ ইনপুট, এবং একই সাথে আমার যে কন্ট্রোল ইনপুট ইউ, এটা হচ্ছে কি 1। ওকে, হইছে এই পর্যন্ত? নেক্সট হচ্ছে হলো আমরা ধরে নিলাম যে র্যাম্প ইনপুট। ইনপুট কি? ইনপুট কি? র্যাম্প ইনপুট। র্যাম্প ইনপুট। তার মানে এটা হচ্ছে আমাদের রেফারেন্স ইনপুট বলো আর কন্ট্রোল ইনপুট বলো, এটা হচ্ছে হলো কি আমাদের র্যাম্প ইনপুট। তাহলে যদি র্যাম্প ইনপুট হয়, তার মানে যদি আমার রেফারেন্স ইনপুটটা যদি র্যাম্প হয়, তার মানে আমার স্টেট গুলো কি হবে? আমার কন্ট্রোল, আমার যে কন্ট্রোলের যে কাজ, সেটা কাজ হচ্ছে হলো যে আমার রেফারেন্সের মতো করে যাতে আমার স্টেট গুলো হয়, তাই না? তার মানে ফাইনালি আমাদের স্টেট গুলো কি হবে? র্যাম্পের মতো হবে, তাই তো? আচ্ছা, জি স্যার। তাহলে এখন আমরা লিখি যে ফর ইউনিট র্যাম্প ইনপুট আমরা লিখতে পারি আর ইকুয়ালস টু হচ্ছে কি, আবার কি জয়েন করতে চাই, আর ইকুয়ালস টু হচ্ছে হলো টি। আচ্ছা, এটা লিখতে পারি তো, তাই না? আর ইকুয়ালস টু টি। সেক্ষেত্রে আমাদের স্টেডি স্টেট কন্ডিশনের অবস্থায় XSS এই ভ্যালুটা কি হবে? যেহেতু র্যাম্পের মতো হবে, তাহলে আমরা লিখতে পারি x1। আমরা যদি x1টাকে যদি আগের কথা চিন্তা করি, যেটা পজিশন বা কনস্ট্যান্ট ভ্যালু, তাহলে তার সাথে একটা কি তৈরি গুণ যাবে? টি। আমরা ধরে নিলাম আরেকটা সাথে একটা যেমন আমরা y ইকুয়াল টু কি লিখতে পারি? mx প্লাস, mx হলো মূল বিন্দুগামী সরলরেখা সমীকরণ, আর যদি মূল বিন্দুগামী না হয় তাহলে y ইকুয়াল টু কি mx প্লাস c। তার মানে x1t প্লাস হচ্ছে হলো আমরা w1 লিখলাম। ওকে, আচ্ছা, তারপরে দ্বিতীয়টা লিখলাম হচ্ছে হলো, দ্বিতীয় স্টেট হচ্ছে x2t প্লাস হচ্ছে w2 ডট 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 দিয়ে আমরা একবারে লিখলাম x অফ n t প্লাস হচ্ছে w অফ n। ওকে, লেখা যায়? আচ্ছা, লেখা গেলে এটাকে আমরা জেনারেলাইজ লিখতে পারি xt প্লাস হচ্ছে w। ওকে, হইছে এই পর্যন্ত? জি স্যার। আচ্ছা, দেখো হয়েছে কিনা। আচ্ছা, এটা এ পর্যন্ত যদি হয়, এখন আমরা এই যে এইটা x টাও কনস্ট্যান্ট, w টাও কনস্ট্যান্ট, আর x এর সাথে গুণন আছে কি? t। আচ্ছা, তার মানে এখন আমরা যদি x s ডট এটা বের করতে চাই, তাহলে একে কি করতে হবে? ডিফারেন্সিয়েশন করতে হবে। ডিফারেন্সিয়েশন করলে কে থাকবে? আর x1 x2 x2 x অফ n। হইছে এই পর্যন্ত? আচ্ছা, এটার আমরা নাম দিলাম বড় হাতের x। হইছে? এটা 1 নম্বর ইকুয়েশন দিই বা 3 নম্বর ইকুয়েশন দিই, আর এটাকে আমরা ইকুয়েশন দিই হচ্ছে 4 নম্বর ইকুয়েশন। এই পর্যন্ত আমাদের হয়ে গেছে, তাই না? এটা কোথা থেকে আসলো? এখানে ছিল। আচ্ছা, তাহলে এই পর্যন্ত আমাদের হয়ে গেল। এখন আমরা ওই যে 1 আর 2 নম্বর ইকুয়েশন, 1 আর 2 নম্বর ইকুয়েশনে কি ছিল মনে আছে কি? x ডট ইকুয়াল টু ax প্লাস bu, এটা 1 নম্বর ইকুয়েশন ছিল, আর y ইকুয়াল টু ছিল c অফ x, এটা হচ্ছে 2 নম্বর ইকুয়েশন।
তাহলে এখন 1 এবং 2 নম্বর ইকুয়েশনে যদি আমরা ভ্যালুগুলো বসিয়ে দিই, x ডটের এখানে আমরা কি লিখতে পারি? x এখানে লিখি ফ্রম হচ্ছে 1 and 2, এই দুইটা ইকুয়েশন থেকে আমরা লিখতে পারি যে এটা কি লেখা যায়, x ডটের ভ্যালু কি পেয়েছি আমরা স্টেডি স্টেটে x, তাই না? x জি স্যার। ইকুয়াল টু, আচ্ছা a, আচ্ছা এই লোকটা এই x স্টেডি স্টেট অবস্থায় কি পেয়েছিলাম, উপরে xt আসি, প্লাস একটু উপরে আসি, দেখে নিই, xt প্লাস w। xt প্লাস w, গুড, এটা তোমরা ভালো রেসপন্স করতেছো আজকে। xt প্লাস হচ্ছে কি w, আচ্ছা এটা, তারপরে b, তো b আছে, আর আমরা কন্ট্রোল ইনপুটও বলছি b2 যে এটা হচ্ছে র‍্যাম্প ইনপুট, ইউনিট র‍্যাম্প ইনপুট, এটাকে আমরা কি দিয়ে প্রকাশ করলাম, t দিয়ে প্রকাশ করলাম। ওকে, এই ইকুয়েশনটা ইউনিট র‍্যাম্প ইনপুট, তার মানে u ইকুয়াল টু হচ্ছে কি t, তার মানে এই ক্ষেত্রে আমরা এটাকে আমরা প্রকাশ করলাম হচ্ছে হলো কত নম্বর ইকুয়েশন দিতে পারি, 5 নম্বর ইকুয়েশন। ওকে, আচ্ছা তারপর আমরা yss ইকুয়াল টু কি লিখতে পারি, yss স্টেডি স্টেট অবস্থায় yss ইকুয়াল টু হলো cx, তার মানে c আর কি লেখা যায় xt xt প্লাস প্লাস হচ্ছে w। w, এটা আমরা দিলাম হচ্ছে তোমাদের 6 নম্বর ইকুয়েশন। এখন আমরা একটা কাজ করব, এখন আমরা যে কাজটা করব যে আমরা এই ইকুয়েশনটাকে একটু ভেঙে লেখার চেষ্টা করি। তার মানে x ইকুয়াল টু আমরা লিখতে পারি axt প্লাস aw প্লাস bt, লেখা যায়? এই লেখা যায়? কিছুই তো করিনি, খালি গুণন দিছি। জি স্যার। আচ্ছা এখানে দেখো, এগুলো সবই হচ্ছে ম্যাট্রিক্স। এই ক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি যে যে টার্মগুলোতে এই টার্মগুলোতে কি আছে, টি আছে, আর এই টার্মগুলোতে কোনো টি নাই, তাই তো? এই দুইটা জি স্যার। টার্মে কি আছে, সাথে কি আছে, টি আছে, আর এই দুইটা টার্মের মধ্যে টি নাই। এখন এই কমন যেখানে যে জিনিসটা আছে ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা এইটাকে ইকুইভ্যালেন্ট হিসেবে বা এটা আমরা যে কাজটা করতে পারি যে এবার লিখতে পারি যে জায়গাগুলোতে টি আছে সেক্ষেত্রে আমরা লিখতে পারি যে তোমার x ইকুয়াল টু, ধরো এটার ক্ষেত্রে যদি আমি চিন্তা করি axt ইকুয়াল টু হচ্ছে মাইনাস বি অফ টি, এবং সেক্ষেত্রে আমরা লিখতে পারি হচ্ছে x ইকুয়াল টু হচ্ছে হলো মাইনাস a ইনভার্স b, এটা হচ্ছে আমরা দিলাম 7 নম্বর ইকুয়েশন। এখানে আমরা লিখতে পারি x ইকুয়াল টু হচ্ছে হলো a w, এবং সেক্ষেত্রে আমরা w ইকুয়াল টু লিখতে পারি a ইনভার্স, কি কি হবে, a ইনভার্স x, এটা হচ্ছে আমাদের ইকুয়েশন নাম্বার 8। আচ্ছা এই যদি অবস্থা দাঁড়ায়, কেটেই গেল, আচ্ছা এই অবস্থা যদি দাঁড়ায় একটু খেয়াল করো, হ্যাঁ এই অবস্থা যদি দাঁড়ায় আমরা এই পর্যন্ত আসলাম। এখন আমাদের যে কাজ, আমরা yss ইকুয়াল টু জানি হচ্ছে yss ইকুয়াল টু cx, cx হলে কি হবে, y সরি y ইকুয়াল টু পেয়েছি হচ্ছে c ইনটু হচ্ছে v xt প্লাস হচ্ছে কি w, এটা পেয়েছিলাম না? জি স্যার। এটা হলো ইকুয়েশন নাম্বার কত, আচ্ছা যত নম্বর ছিল ওই ইকুয়েশন থেকে আমরা এটা জানি। তার মানে আমরা লিখতে পারি এখানে তো সি থাকলোই, আচ্ছা এখানে x সমান হচ্ছে হলো মাইনাস a ইনভার্স বি টি প্লাস w সমান আমরা লিখতে পারি হচ্ছে হলো
এ ইনভার্স, আচ্ছা এখানে আরেকটা জিনিস খেয়াল করো, এই যে w সমান a ইনভার্স আমরা তো লিখেছি, আবার x সমান কি মাইনাস a ইনভার্স কি b, তাই না? এটা লেখা যায় জি তো? স্যার আচ্ছা, জি স্যার তার মানে এখানে আমরা লিখতে পারি a ইনভার্স মাইনাস a ইনভার্স b, আচ্ছা ব্র্যাকেট শেষ হলো। ফাইনালি যদি মাইনাস কমন নিই তাহলে আমাদের দাঁড়ায় c a ইনভার্স b t প্লাস a ইনভার্স b। এই পর্যন্ত আমাদের দাঁড়ালো কি স্টেডি স্টেট অবস্থায় আউটপুট, স্টেডি স্টেট অবস্থায় আউটপুটের ইকুয়েশন। এই তোমরা আসো? জি স্যার আচ্ছা, এটুকু তো বের করা যায়, কিছুই তো না, খালি ক্যালকুলেশন করা হয়েছে, তাই না? জি স্যার আচ্ছা, ইকুয়েশন নাম্বার 9 বা যাই হোক যেটা আসছে আমরা দিলাম যে এইটা হলো আমাদের স্টেডি স্টেট অবস্থায় আউটপুটের ইকুয়েশনটা পেলাম। এখন ইররের ডেফিনেশন হতে আমরা তাহলে কি বলতে পারি? ইরর সমান হচ্ছে, ইরর সমান কি? স্যার ওই তো ইনপুট মাইনাস হ্যাঁ, আউটপুট ইনপুট মাইনাস আউটপুট আউটপুট। লিমিট যদি টি ফাংশনে দেওয়া থাকে তাহলে ইনফিনিটি হবে, তাহলে ইনফিনিটি, আর যদি এস ফাংশনে থাকে তাহলে জিরো তাহলে এস টেক্স টু জিরো, তাই না? আচ্ছা, জি স্যার তার মানে ইনপুট মাইনাস আউটপুট, তাই তো? তার মানে আমার ইনপুট কি ছিল? ইউনিট স্টেপ ইনপুট মাইনাস আউটপুটটা কি? ওয়াই অফ স্টেডি স্টেট অবস্থায় আউটপুটটা হচ্ছে ওয়াই অফ এস এস, তাই তো? তার মানে আমরা কি লিখতে পারি? লিমিট টি টেক্স টু ইনফিনিটি, আমরা টি রাখলাম, এখানে আমরা টি রাখলাম, আর ওয়াই এস এস এর জায়গায় এই মানগুলো বসিয়ে দিলাম, অর্থাৎ টি দিয়ে যদি গুণন দিয়ে দিই তাহলে এ ইনভার্স বি টি প্লাস সি এ ইনভার্স স্কয়ার বি, এটা। তার মানে ফাইনালি আমরা যেটা লিখতে পারি ই ইনফিনিটি ইকুয়ালস টু লিমিট টি টেক্স টু ইনফিনিটি, আমরা যে কাজটা করতে পারি 1 প্লাস সি এ ইনভার্স বি অফ টি প্লাস সি এ ইনভার্স স্কয়ার অফ বি। এটাই হচ্ছে আমাদের স্টেডি স্টেট স্পেসে ইকুয়েশনের ইনপুট সাবস্টিটিউশন মেথডে যখন ইনপুট হিসেবে বোথ রেফারেন্স ইনপুট এবং কন্ট্রোল ইনপুট ইউনিট স্টেপ ইনপুট হিসেবে নেওয়া হচ্ছে তখনকার ইকুয়েশন। ওকে, এই বোঝা গেছে? জি স্যার তাহলে আমাদের এই যে চ্যাপ্টার, এই চ্যাপ্টারটা আজকে শেষ হয়ে গেল। আজকে আমাদের এই চ্যাপ্টারটা কি হয়ে গেল? শেষ হয়ে গেল। এবং সাথে সাথে আজকে আমাদের ক্লাস এখানেই সমাপ্তি, ঠিক আছে? স্যার হ্যাঁ, তো বললাম স্যার আমাদের সম্ভবত একটা নেক্সট অ্যাসাইনমেন্ট কিংবা ক্লাস ওয়ার্ক দেওয়ার কথা ছিল। এই, আমি এটা বলি, তুমি অন্যদের কাছে খারাপ হচ্ছ কেন? বলো, মনে করাই দিও। আমার মনে আছে, না স্যার, অন্যরা আবার বলতে পারে যে স্যার হয়তো ভুলে গেছিল, মনে করাই দিল কেউ। ওর উপরে রাগ করার দরকার নেই, কারণ আমার মনে আছে। না আমি না অবশ্যই, স্যার আমি সিআর, আমার তো জানা উচিত। ও আচ্ছা ঠিক আছে। স্যার অনেক খারাপ স্যার না, ওকে কেউ খারাপ বলো না। ও যদি মনে নাও করে দিত, স্যার। আমার মনে থাকতো, আমার মনে আছে। আমার মনে না থাকলেও গুগল ক্লাসরুম আছে, যখন আমি এগুলো আপলোড দিব তখন ওখানে আবার বলে দিতাম যে এই আছে। স্যার এই মেথডের অ্যাডভান্টেজের মধ্যে তো ছিল যে ইনভার্সটা বাদ যাবে, ইনভার্সটা তো আছেই স্যার। হ্যাঁ, ইনভার্স হচ্ছে হলো ওই যে ওই ইনভার্স, মানে এসআই মাইনাস হচ্ছে এই বড় ম্যাট্রিক্সের ইনভার্স। আচ্ছা। ওকে, এখানে শুধুমাত্র এ ইনভার্স বা বি ইনভার্স আছে। এই খেয়াল করছো কি? আবার খেয়াল করো, দেখো। জি স্যার স্যার, শুধু শুধু একটা ম্যাট্রিক্সের এখানে ইনভার্স, আর ওখানে ছিল হচ্ছে কি এসআই মাইনাস
এ ইনভার্স। ওই আগে তোমাকে কি বের করতে হতো, এসআই বিয়োগ হচ্ছে এ, এই ম্যাট্রিক্সটা বের করতে হতো, তাই না? তারপরে সেই ম্যাট্রিক্স বের করে আবার তার কি করতে হতো, ইনভার্স ম্যাট্রিক্স বের করতে হতো। ঠিক আছে, তার মানে আমার ওখানে ওইটাকে অত বেশি জোর দেওয়া যাবে না, তোমার কথাটাও সঠিক যে ইনভার্স তো বের করতেই হচ্ছে, তাই না? যেভাবেই হোক এখানেও ইনভার্স বের করতে হচ্ছে। কিন্তু এটার একটা সুবিধা হচ্ছে যে এটা মিমো সিস্টেমের ক্ষেত্রে তুমি অ্যাপ্লাই করতে পারবা, মাল্টি ইনপুট মাল্টি আউটপুট সিস্টেমের ক্ষেত্রে। ওকে, জি এখন স্যার। হয়তো তোমরা হয়তো অতটা মাথায় আসবে না যে মাল্টি ইনপুট মাল্টি আউটপুট সিস্টেম কি। যাই হোক, আমরা একদমই কন্ট্রোল সিস্টেমের বেসিক একটা কোর্সের মধ্যে আছি। আস্তে আস্তে যখন এটা ধারণা এইভাবে থাকুক, আস্তে আস্তে আমরা যখন আরো বেশি কন্ট্রোলের পরবর্তী কোর্সগুলো নেওয়ার চেষ্টা করব মাস্টার্সে বা পিএইচডি তে, তখন হয়তো আমরা আরো ডিটেইল এই সম্পর্কে ধারণা নিতে পারি। আমাদের মূলত সিলেবাসে, তোমাদের এই সিলেবাসে এই চ্যাপ্টারটা ওইভাবে উল্লেখ করাও ছিল না, কিন্তু আমাদের এই যে পরের যে চ্যাপ্টারটা আমরা পড়বো, পরে যে নতুন যে চ্যাপ্টারটা, সেটা হলো নেক্সট লেকচারে, সেই ওইসব ক্ষেত্রে আমাদের এই চ্যাপ্টারটা সবসময় জরুরি, এটা লাগবেই। এই জন্য আমাদেরকে পড়িয়ে নিয়ে, এবং এটা পরীক্ষার ক্ষেত্রে ওই কোশ্চেন গুলো থাকবে, যেহেতু পড়ানো হয়েছে অতএব কোশ্চেন থাকবে। আমরা নেক্সট দিন যেটা বা নেক্সট উইকে যে পড়াটা পড়বো সেটা হচ্ছে হলো রুট লোকাস। নাম শুনেই বোঝা যাচ্ছে যে রুট মানে কি, তোমরা তো জানোই, তাই না? হ্যাঁ, জি স্যার। রুট মানে কি? রুট মানে শিকড় স্যার। রুট মানে শিকড়। শিকড়। জি স্যার, মূল আর কি, গাছের মূল শিকড় সব তো একই স্যার। এই তুমি একটু ম্যাথমেটিশিয়ানের ভাষায় বলো, ওইটা ঠিক আছে, কিন্তু ম্যাথমেটিশিয়ানের ভাষায় বললে কি হয়, রুট মানে কি? স্যার কোন ইকুয়েশন যে মানের জন্য শূন্য হবে আর কি স্যার। আচ্ছা, মানে ওই যে আমরা যে মূল বলি, বা ওইটাও মূলই বলে নাকি, যাই হোক, জি স্যার। একটা ইকুয়েশনের যে ভ্যালুর গুলোর কারণে কি হয় যে ওই মানটা, অর্থাৎ সমাধান, আমরা যেটা বলি যে সলিউশন বের করি একটা ইকুয়েশনে, তাই না? আচ্ছা, তা আমরা নেক্সট দিন যেটা পড়বো সেটা হচ্ছে রুট লোকাস সম্পর্কে পড়বো। আমি সবাইকে বলবো যে তোমরা ক্লাসে আসো বা না আসো, অ্যাটলিস্ট এই রুট লোকাসের লেকচার গুলো, আমার এই লেকচার গুলো তোমরা যেন দেখে নাও, কারণ এই চ্যাপ্টারটা একটু জটিল করে আছে সব বইতে। আমি এমন ভাবে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব রুট লোকাস চ্যাপ্টারটা, যাতে রুট লোকাসটা তোমাদের কাছে খুবই সহজ মনে হয় এবং খুব সহজে তোমরা কি করতে পারো, আঁকাতে পারো। ওখানে কিছু কার্ভ আঁকতে হয়, গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন আছে। তো আমি কিছু ল একসাথে সামারি করে রেখেছি, যেই অনুযায়ী করলে তোমরা যে কেউ খুব সহজে, ইভেন যে কমও বুঝে সেও রুট লোকাস খুব সহজে আঁকাতে পারবে। তা আমি আশা করব যে এই চ্যাপ্টারের থেকে, এই চ্যাপ্টার কেউ নিজে পড়ে নিলেই, বই থেকে পড়ে নিলেই সে পারে, কিন্তু এই রুট লোকাস যে চ্যাপ্টারটা অ্যাটলিস্ট আমার লেকচারটা একটু ফলো করতে হবে, তা ফলো করলে ভালো, কারণ হচ্ছে খুব সহজে তোমরা রুট লোকাস আঁকানো শিখে যাবে। আচ্ছা, সেটা পরের ব্যাপার। এখন হচ্ছে আমাদের আজকের ক্লাস এই পর্যন্তই শেষ। এখন যে কাজটা হচ্ছে যে অ্যাসাইনমেন্ট আমি দিব, সেই অ্যাসাইনমেন্টটা হচ্ছে হলো, শুনতেছো কি তোমরা? জি স্যার। আচ্ছা, এই অ্যাসাইনমেন্ট হচ্ছে হলো, আমার অ্যাসাইনমেন্ট একটু এইভাবে দিয়ে থাকি, সেটা হলো যে এক্সারসাইজে যত অঙ্ক আছে, আমার কথা শোনা যায়? জি স্যার, শোনা যায়। আমি যে যে থিওরিগুলো এই চ্যাপ্টারে পড়েছি, এই থিওরির সাথে রিলেটেড যতগুলো অঙ্ক আছে সবগুলো অঙ্ক পড়ে 2 সপ্তাহের মধ্যে জমা দিতে হবে। এক্সাক্ট কতগুলো করা সেটা না, আমি দেখব যে তোমরা ধরতে পারতেছো কিনা যে এই অঙ্কগুলো আমার যে পড়ানো, সেই পড়ানোর মধ্যে সেই থিওরির সাথে মিল আছে কিনা, এবং সেই অনুযায়ী যে সবচেয়ে বেশি ম্যাথ করে জমা দিবে তার তাকে হাইয়েস্ট মার্ক ধরে বাকিদেরকে মার্কিং করা হবে। আমার কথা বোঝা গেছে? স্যার সিস্টেমটা স্যার খুবই জঘন্য স্যার। আচ্ছা, সেটা জঘন্য হোক আর যেটাই হোক, তাহলে এখন অ্যাসাইনমেন্টের কাজ হচ্ছে হলো এক্সারসাইজে ম্যাথ গুলো কি করতে হবে, এবং তোমাকে আইডেন্টিফাই করতে হবে যে যে ম্যাথ গুলো এই আমার যে পড়ানোর যে থিওরির সাথে রিলেটেড। এমন ম্যাথ আছে যেটা আসলে আমাদের থিওরি যেগুলো পড়িয়েছি তার সাথে রিলেটেড না, কিন্তু তুমি কোনো এক জায়গায় সমাধান পেয়েছো, সেখান থেকে করে টোরে জমা দিয়ে দিয়েছো, তাহলে হবে না। তাহলে তোমাকে বুঝে বুঝে আইডেন্টিফাই করতে হবে যে কোন অঙ্কগুলো আমার থিওরির সাথে রিলেটেড। সে কারণে তোমাদের হোম টাস্ক দিয়েছিলাম, হোম টাস্ক যারা করেছে তারা দেখলেই বুঝতে পারবে যে এক্সারসাইজে কোন অঙ্কগুলো পড়ানোর সাথে মিলে। অনেকগুলো ম্যাথ আছে যেটা স্টেবল না, ওখানে শেষ করে দিতে হয়, ওগুলো হ্যাঁ, করব ওখানে শেষ কি? করে দিবা। যে অঙ্কটা তুমি
রাউথ ক্রাইটেরিয়ার মাধ্যমে বা রাউথ টেবিলের মাধ্যমে তুমি বুঝতে পারতেছো যে সিস্টেমটা আনস্টেবল, তাহলে আর তার ওখানেই শেষ, তার আর স্টেডি স্টেট এরর তো ইনফিনিটি হবে, অতএব বের করার কোনো দরকারই নেই। ওকে, সেটা আর তো বুঝলাম স্যার, আমি টেবিল করে ওটা স্টেবিলিটি চেক করে দিব। আমরা তো হোম টাস্ক এরকম করি নাই স্যার। আমি এটা ব্যাখ্যা দিয়েছিলাম যে আহ, সাধারণত এটা করতে হয়, কিন্তু পরীক্ষার সময় এটা হচ্ছে হলো, এখন তোমরা চাইলে এটা তুমি করতে পারো বা তুমি মনে মনেও করতে পারো, এটা তোমার জি নিজের ব্যাপার। কিন্তু স্যার, মনে মনে করবো স্যার। পরীক্ষার সময় আমরা যদি রাউথ ক্রাইটেরিয়া বা রাউথ টেবিল থেকে অ্যাকসেপ্ট কোশ্চিন দিই, আবার স্টেডি স্টেট ইরর থেকেও যদি অ্যাকসেপ্ট কোশ্চিন দিই, তাহলে তুমি আগের সেটের কোশ্চিনে একবার রাউথ টেবিল ইউজ করে স্টেবল কিনা তুমি ডিটারমাইন করেছো, আবার পরের সেটে এসে একই কাজটা রিপিট করতেছো। এই ধরনের ক্ষেত্রে আমরা যে কাজটা করি, হয়তোবা ওই রাউথ ক্রাইটেরিয়া যে কোশ্চিন আছে ওখানেই হয়তোবা স্টেবল কিনা এটাও বলা থাকলো, সাথে সাথে বলা থাকলো যে এবার তুমি স্টেপ ইনপুট বা র্যাম্প ইনপুট বা অমুক ইনপুটের জন্য স্টেডি স্টেট ইরর বা ইরর কনস্ট্যান্ট গুলো বের করো। আমার কথা কি বোঝা গেছে? জি স্যার। হ্যাঁ, আর যদি আলাদা সেট ভাবে আসে, তাহলে যিনি কোশ্চিন করবেন বা আমি যদি কোশ্চিন ওইখানে করি, তাহলে আমাকে চিন্তা করে দেখতে হবে যে না, আমি তো তাকে একবার রাউথ টেবিল যে সে পারে কিনা, রাউথ অ্যারে পারে কিনা বা রাউথ ক্রাইটেরিয়ান পারে কিনা সেটা আমি একবার চেক করেইছি। অতএব এই ক্ষেত্রে কোশ্চিন দেওয়ার ক্ষেত্রে হয়তোবা আমরা যে কোশ্চিন গুলো দিব সেটা হয়তো স্টেবল সিস্টেমেরই একটা অঙ্ক দেওয়া থাকবে, তোমাকে জাস্ট স্টেডি স্টেট ইরর বা ইরর কনস্ট্যান্ট গুলো বের করতে হবে। আমার কথা বোঝা গেল? কারণ একই কাজ তোমাকে দুইবার করা নেওয়ার তো কোনো মানে হয় না, বা দুইবার টেস্ট করার তো মানে হয় না। জি স্যার। ওকে, কিন্তু বাস্তবিক অর্থে তোমাকে যদি কেউ একটা তোমাকে প্ল্যান্ট দেয়, তোমার বস যদি তোমাকে একটা প্ল্যান্ট দিল, সেই প্ল্যান্টের স্টেডি স্টেট ইরর বা ইরর কনস্ট্যান্ট বের করতে বললো, তো তুমি আগে সিস্টেমটা স্টেবল কিনা এটাই বের করলা না, আগেই তুমি ওইগুলো বের করার জন্য বসে থাকলা, সেটা করা যাবে না। আমার কথা কি বোঝা গেছে? এই জন্য বলা হয় যে আগে তার সেই সিস্টেমটা স্টেবল কিনা সেটা আগে শিওর হতে হবে, তারপরে তোমার এইগুলো বের করতে হবে। ওকে, জি স্যার। ঠিক আছে। আর আর কোনো কোশ্চিন তো নাই? স্যার আমাদের হোম টাস্ক গুলো সাবমিট হচ্ছে কিনা ওটা তো বুঝতে পারছি না। আচ্ছা, আমি আজকে ছবি তুলে দিয়ে দিব, একটু আগে যে দেখে এলাম, তুমি মনে পরে আসছো যে 17 জন না জি কতজন, স্যার। লিস্টটা দেখিয়েছিলাম, এখনই দেখে আর নাও ও তাহলে। প্রতিদিন লেট করে স্যার। আচ্ছা, 1 মিনিট দেখে নাও, এই যে এখানে দেখো তোমার নাম আছে কিনা। সাবমিট করলে সাবমিট হয়ে যাচ্ছে, এটা নিয়ে টেনশন করার দরকার নেই। দেখো তোমার নাম স্যার ওর খুঁজে নাম আছে পাইছো? স্যার। খুঁজে পাইছো? স্যার আছে স্যার, ওর 10 নম্বরে আছে ওর নাম স্যার। জি স্যার, আচ্ছা, পেয়েছি। ঠিক আছে। 17 জন দিয়েছে, বাকি 14 জন দেয়নি। যারা দেয়নি তাদের জন্য আমি টাইম দরকার হলে আরো 2 দিন বাড়িয়ে দিব, যদি তারা জমা দেয়। না হলে অ্যাটেন্ডেন্স যদি কাউন্ট করা হয়, আমি কিন্তু হোম টাস্ক দেখে অ্যাটেন্ডেন্স কাউন্ট করব। ওকে, আচ্ছা, তো আমরা শেষ করে দিই ক্লাস এখানেই। স্যার আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, বলো। স্যার আমরা যে নন ইউনিটি কালকে মানে কতদিনের প্রশ্ন হ্যাঁ ছিল, মানে কতদিনের পিরিয়ড হ্যাঁ, নন আমরা ইউনিট। যে, জি স্যার, নন ইউনিটিতে আমরা যে মানে ইউনিটিতে কনভার্ট করতেছি হ্যাঁ ফিডব্যাকটাকে, হ্যাঁ হ্যাঁ, এটা দরকার কি? মানে আমরা তো ফিডব্যাকটাকে আমরা তো জানি যে এররটা হচ্ছে ইনপুট মাইনাস আউটপুট, আউটপুট তো ফিডব্যাক সিস্টেমের মাধ্যমে আউটপুটটা আমরা বের করতে পারি, তাহলে এটাকে নন ইউনিট থেকে ইউনিটিতে কনভার্ট করার কি দরকার পড়তেছে? না না, তুমি ওখানে একটু বুঝতে ভুল করছো। আমরা তোমাদের হলো স্টেডি স্টেট ইরর বা ইরর কনস্ট্যান্ট বের করার ওখানে দুইটা মেথড দেখিয়েছি। একটা হচ্ছে ক্লোজ লুপ ট্রান্সফার ফাংশনের সাপেক্ষে, আর একটা দেখিয়েছি হচ্ছে হলো ফরওয়ার্ড ট্রান্সফার ফাংশনের সাপেক্ষে। মনে আছে? একটা হচ্ছে টিএস এর সাপেক্ষে, আর একটা হচ্ছে কি জিএস এর সাপেক্ষে। জি স্যার। শোনা যায়? জিএস এর সাপেক্ষে। হ্যাঁ, আমরা কিন্তু টোটাল ক্যালকুলেশন করছি না, জি স্যার। এবং আমরা বলছি প্রথমে আমরা টিএস এর সাপেক্ষে অর্থাৎ ক্লোজ লুপ ট্রান্সফার ফাংশনের সাপেক্ষে বের করে আমরা একটা মেথড দিলাম, তারপরে বললাম যে এই যে ক্লোজ লুপ ট্রান্সফার ফাংশন বের করা, এই ক্যালকুলেশন করে বের করা, এটা দরকার নাই যদি আমরা ফরওয়ার্ড ট্রান্সফার ফাংশন ইউজ করে স্টেডি স্টেট ইরর অর্থাৎ জিএস এর সাপেক্ষে বের করতে পারি। ওকে, আমরা এটা বলেছি। জি স্যার। এবং এই জিএস এর সাপেক্ষে বের করা যায় যদি ফিডব্যাক সিস্টেমটা ইউনিটি ফিডব্যাক সিস্টেম। যদি জি নন স্যার, এখানে ইউনিটি, যে প্রশ্নটা, হ্যাঁ, যদি নন ইউনিটি হয়, যদি নন ইউনিটি সিস্টেম হয়, তখন আমরা
যদি ওই ফরওয়ার্ড ট্রান্সফার ফাংশন দিয়ে বের করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, তাকে ইউনিটি ফিডব্যাক সিস্টেমে রূপান্তর করে নিতে হবে। আর তুমি যদি মনে করো যে না, তুমি ফরওয়ার্ড ট্রান্সফার ফাংশনের সাপেক্ষে না, তুমি একবারে টিএস এর সাপেক্ষে বের করবা, তাহলে ঠিক আছে, তুমি ওই কনভার্সন না করে একদম টিএস বের করে টিএস এর সাপেক্ষে স্টেডি এরর বের করতে পারো। আমার কথা বোঝা মানে গেল? এখানে ইকুইভ্যালেন্ট ইকুইভ্যালেন্ট তাহলে হচ্ছে আমি এভাবেও বের করতে পারবো, যেটা হচ্ছে মানে সরাসরি সিএস থেকেও ফিডব্যাকের মাধ্যমেও বের করতে পারবো। সেক্ষেত্রে তোমার পুরো টিএস বের করতে হবে, ক্লোজ লুপ ট্রান্সফার ফাংশনটা বের করতে হবে, বের করে তারপরে তোমাকে সলিউশন করতে হবে। বোঝা গেল? জি স্যার। আচ্ছা, তো এটা হচ্ছে যে তুমি যদি ফরওয়ার্ড ট্রান্সফার ফাংশনের সাপেক্ষে বের করো, তাহলে সিস্টেমটাকে তোমাকে ইউনিটি ফিডব্যাক সিস্টেম নিয়ে করতে হবে। ওকে, আচ্ছা, বুঝতে পেরেছি। আর কারো কোনো কোশ্চেন? জি স্যার। কোশ্চেন না থাকলে বন্ধ করে দিই। স্যার কেউ যদি ক্লাস করে হোম টাস্ক জমা না দেয় তাহলে কি স্যার অ্যাটেন্ডেন্স পাবে না স্যার? আচ্ছা, ক্লাস করে হোম টাস্ক না জমা দেওয়াটা খুব দুঃখজনক ব্যাপার। হোম টাস্ক দেওয়া হচ্ছে 1-2টা করে অঙ্ক, এটা যদি জমা না দাও, হোম টাস্ক আমাদের অ্যাটেন্ডেন্সটাকে, এই যে অ্যাটেন্ডেন্স কেন নেওয়া হয়, অ্যাটেন্ডেন্সটা তো যে এই না যে আমি কষ্ট করে ক্লাসে আসছি আমার স্টুডেন্টরা কেন ক্লাসে আসেনি তার জন্য না। আমাদের অ্যাটেন্ডেন্স নেওয়ার একটাই কারণ হচ্ছে যে ছাত্র যেন বা শিক্ষার্থী যেন পড়াশোনার মধ্যে থাকে বা পড়ে, আমি যেটা পড়াতে চাচ্ছি সেটা পড়ে। তো এই জন্যই আমাদের অনলাইনে অ্যাটেন্ডেন্স নেওয়া কঠিন বলেই, যে লাইভে আসতে পারতেছে না অনেকে নেটের কারণে, এই জন্য আমরা কি দিচ্ছি, ছোট ছোট 2-1টা হোম টাস্ক দিচ্ছি, এক্সাম্পলের অঙ্ক হোম টাস্ক দিচ্ছি। তুমি স্কিল অ্যাসেসমেন্ট পারলা না, এক্সাম্পল যদি পারো সেটাই জমা দিয়ে দাও, তাহলে তো আমি বুঝবো যে না, ছেলেটা হলো আমার এই লেকচারটা দেখেছে পড়ে, অথবা সে এই চ্যাপ্টারটা সম্পর্কে পড়াশোনা করে সে এক্সাম্পলটা জমা দিয়েছে। স্কিল অ্যাসেসমেন্টও যদি না পড়ো, আমি বলতেছি না যে হোম টাস্ক আমি যতগুলো দিয়েছি 100% করেই জমা দিতে হবে, আমি চাচ্ছি যে তোমরা অন্তত পড়ার মধ্যে আসো, এইটা যেন জানাও যে না, 1 সপ্তাহ পরেও তুমি জানালে যে না স্যার গতদিন আপনি যা পড়িয়েছেন সে সম্পর্কে আমার একটা ধারণা আছে। হোম টাস্কটা দেওয়াটাই হচ্ছে এই কারণে। ওকে, জি স্যার। আমরা বলতেছি না যে তুমি লাইভে থেকে তোমার অ্যাটেন্ডেন্সটা দাও, তোমার ওই অ্যাটেন্ডেন্স নিয়ে আমাদেরও যেমন লাভ নাই তোমারও লাভ নাই, বরং তুমি যদি আমার ক্লাস শেষে একটু পড়াশোনা করো, তাহলে আমাদের জন্য, আমাদেরও ভালো লাগে এবং তোমার জন্য ওটা লাভ, যে না তুমি শিখতে পারতেছো। ওকে, এটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। জি স্যার। আমি 10টা যদি হোম টাস্ক দিই 10টাই করতে হবে এমন কোনো দরকার নাই, তুমি 5টা করো, 4টা করো, 5টা করো, 6টা করো, করে জমা দাও, তাহলেও হবে। ওকে, আর কিছু? আর মনে হয় কারো কোনো কোশ্চেন নাই, অফ করে দিলাম তাহলে। আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম। ওকে, ধন্যবাদ সবাইকে, থ্যাংক ইউ।